আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 2 এপিসোড 1। ব্রেন বেকারের মাথা এই মুহূর্তে ভীষণ গরম হয়ে আছে। ইতিমধ্যেই ওর হাতে 10 জন খুন হয়ে গিয়েছে। না না, এইবারের কাজে যে ও 100% সাফল্যের আশা করেছিল। প্লেন হাইজ্যাক হলো ঠিকই, কিন্তু আসল মানুষগুলোকে হাতে পাওয়া গেল না। সেই সঙ্গে লরেন্সের সঙ্গে ওর বেশ ভালো রকম ঝামেলাও হয়ে গেল। ঠিক এমন সময় ওর নিজের হাতে তৈরি বিশেষ ফোনটা বেজে ওঠে। এই ফোনগুলোর অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কল করা যাবে, তবে প্রত্যেকটা একে অন্যের সঙ্গে যুক্ত। অর্থাৎ ব্রেন বেকারের তৈরি একটা ফোন আর একটা ফোনকে আকর্ষণ করতে পারবে, এবং সেটা যদি কোটি কোটি মাইল দূরত্বে থাকে তবুও সম্ভব। অনেকবার রিং হওয়ার পরেও ব্রেন বেকার কলটা রিসিভ করে না। এদিকে রিংটোন তো থামতেই চায় না। শেষে এক প্রকার বাধ্য হয়েই ও কলটা রিসিভ করে। কেন কল করছো? তোমাকে না বারণ করেছি, তুমি আমাকে কল করবে না। অপর প্রান্ত থেকে লরেন্সের শান্ত কণ্ঠস্বর ভেসে আসে। মানুষ মাত্রই ভুল হয় বন্ধু। তাছাড়া আমি কি করে জানবো এই ফ্লাইটে ওরা থাকবে না? তোমার চেক করে নেওয়া উচিত ছিল। ফাইনাল বোর্ডিং পাস নেওয়ার পর পিছন ফিরে দেখি ওরা দাঁড়িয়েছিল। আমি আমার জীবনে এই প্রথম দেখলাম ফ্লাইটে ওঠার 5 মিনিট আগে হঠাৎ করে এতজন চলে যায়। তুমি যদি আমার জায়গায় থাকতে তোমার দ্বারাও এই ভুলটাই হতো। আমি তোমার মতো মূর্খ নই। হাইজ্যাক করার আগে ফ্লাইটের ভিতরটা একবার দেখে নিতাম ওরা আছে কিনা। এই ফ্লাইটটা কত বড় সেটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না। ওইটুকু সময়ের মধ্যে আমি ওদের কি করে খুঁজবো? তুমি কিন্তু আমার প্রতি অযথা রাগ দেখাচ্ছ। আমাকে যদি তোমার না পোষায় তুমি বলে দাও, আমি তোমার সঙ্গে আর কাজ করবো না। আমি নিজের রাস্তা নিজেই দেখে নিচ্ছি। লরেন্স ফোন কেটে দিতে উদ্যত হলে ব্রেন নিজের মাথাটাকে তৎক্ষণাৎ ঠান্ডা করে নেয়। এই সময় ওর লরেন্সের সাহায্য খুব প্রয়োজন। একবার কাজ হয়ে গেলে ওর আর কাউকেই প্রয়োজন পড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক। আমি বোধহয় একটু বেশি তোমার প্রতি খারাপ ব্যবহার করে ফেলেছি। বেদাবে, তুমি এখন কোথায় আছো? এতক্ষণে তোমার খোঁজ নেওয়ার সময় হলো। আমি এখন কোথায় আছি? সরি, আসলে কাজটা না হওয়াতে মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই। সেই জন্য আমিও খুব হতাশ হয়েছি। তাই বলে কি মনোবল হারিয়ে বসে থাকবো? আমাদের আবার চেষ্টা করতে হবে। কোনো বড় কাজে সফল হতে গেলে অনেক বাধা আসতেই পারে। এইগুলোকে পেছনে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইউ আর রাইট, ভুলটা আমারই। এখন বলো তুমি কোথায় আছো? আর্কটিক ডিসার্টে। হোয়াট? ওখানে কি করছো? আপনি যে জায়গায় বলেছিলেন সেখানে আমি প্লেন নামাতে পারিনি, তাই এই জায়গাটাই আমার বেস্ট মনে হলো। কিন্তু বালির মধ্যে তুমি ফ্লাইট ল্যান্ড করালে কি করে? চাকা কিভাবে করালো? প্লেন আকাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফুয়েল একদম শেষ করে দিয়েছিলাম। তারপর ধপ করে বালির মাঝে বসিয়ে দিলাম। তেল না থাকার ফলে ফ্লাইটে আগুন ধরেনি। ওয়ান্ডারফুল, তোমার তো দারুণ বুদ্ধি। শুধু বুদ্ধি নিয়ে কোনোভাবেই মরুভূমিতে বাস করা সম্ভব নয়। বাঁচার জন্য খাদ্য এবং পানীয় জলের দরকার। 2 দিন ফ্লাইটের খাবার দিয়ে কাজ চালিয়েছি, আর বড় জোর 15 দিন চলতে পারে। তারপর কি খাবো? তুমি যদি এখান থেকে আমাকে উদ্ধার না করো, তাহলে অন্য সব যাত্রীর সঙ্গে আমাকেও এখানে টপকে যেতে হবে। সরি, আমি এখনই হেলিকপ্টার নিয়ে যাচ্ছি। আর অন্যান্য যাত্রীদের কি হবে? সায়েন্টিস্টদের বের করে ওদেরকে এমনিতেই মেরে ফেলার কথা ছিল। তোমাকে হেলিকপ্টারে তোলার পর ওই ফ্লাইটটাকে বম্ব দিয়ে ব্লাস্ট করে দেবো। ওই ফ্লাইটের কোন রকম তথ্য যেন কেউ না পায়। রাগিনী আর রবিন সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই নক্ষত্র গবেষণা কেন্দ্র থেকে ছাড়া পায়। রবিন তো ওখান থেকে বাড়ি ফিরতেই চাইছিল না। আসলে জোনালকে ওর খুব ভালো লেগে গেছে। এতটাই ভালো লেগেছে যে পারলে ওর সঙ্গেই থেকে যায়। জোনাল অনেক ভুলিয়ে নিজে রবিনকে ওদের বাড়িতে দিয়ে এসেছে। তবে ওখান থেকে বেরোনোর আগে
ওকে কথা দিতে হয়েছে যে রবিনের যখনই দেখতে ইচ্ছে করবে তখনই ওকে ওদের বাড়িতে আসতে হবে। সময় এগিয়ে চলেছে আপন গতিতে। জোনাল যতই ব্যস্ত থাকুক না কেন, প্রতিদিন একবার হলেও রবিনের জন্য ওদের বাড়িতে ওকে যেতে হয়। তবে যখনই যায়, ও যে ভিতর থেকে কতটা খুশি হয় সেটা ওর মুখ দেখলেই স্পষ্ট বোঝা যায়। সত্যি বলতে ওরও যে রবিনকে খুব ভালো লাগে। ওদের দুজনের মধ্যে সব দিক থেকে বিস্তর পার্থক্য থাকলেও কোথাও কোথাও একটা যেন ওরা একে অপরের সঙ্গে অদ্ভুত একটা সম্পর্ক অনুভব করে। জোনালের পথ চেয়ে রবিন সারাদিন চাতক পাখির মতো বসে থাকে। এদিকে সারা দিনের ক্লান্তির পর জোনাল যখন রবিনের কাছে যায়, তখন ও নিজেও মন থেকে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করে। আর তাছাড়া সোহিনীর হাতে জাদু তো আছেই। সোহিনী তো জোনালকে না খাইয়ে কখনোই ছাড়ে না। এর মধ্যেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ফল প্রকাশিত হয়। এতে আবার রাগিনীর নাম বেরিয়েছে। তাই তো আজ বাড়ির সবাই খুব খুশি। তবে সবচেয়ে বেশি যে খুশি হয়েছে সে হলো নিখিল। ওর ইচ্ছে রাগিনী ভবিষ্যতে ওর মতোই এক বৈজ্ঞানিক হবে। শোনামা, নেটটা তবে পেয়েই গেলি। এবার কি করবি, কিছু ঠিক করেছিস? কি আর করব, ওই তো তোদের ওই ফুটুটুম ইনস্টিটিউটে গিয়ে এবার দিদিগিরি দেখাবো। এই ফুটুটুম কাকে বলছিস? তুই জানিস আমাদের ইনস্টিটিউটের কত নাম ডাক? কোনো অর্ডিনারি মেরিটের ছেলে মেয়ে ওখানে পড়ার সুযোগই পায় না। নেটের রেজাল্ট অনুযায়ী 1 থেকে 20-র মধ্যে যারা আছে তারাই শুধু আমাদের ইনস্টিটিউটে পড়ার সুযোগ পায়। তুই নেহাতি আমার ভাইজি, তাই এই যে শোন, আমার না কোনো দরকার নেই তোর রেকমেন্ডেশনের। আমি অন্য ইনস্টিটিউটেই পড়বো, বুঝলি? আসলে কি বলতো, বুদ্ধি থাকলে যে কোনো জায়গায় পড়েই না নিজের পরিচয়টা করে তোলা যায়। রাগ করছিস কেন? আমি চাই তুই আমাদের ইনস্টিটিউটেই পড়, তাহলে তোর প্রতি ভালোভাবে নজর দিতে পারবো। এই 1 মিনিট, নজর দিবি মানেটা কি? দেখ শোন, ভালো করে শুনে নে। আমি যদি তোদের ইনস্টিটিউটে পড়িও না, তোকে কিন্তু কোনো এক্সট্রা সম্মান দিতে পারবো না রে। আমার যেটা মনে হয় আমি সেটাই করব, বুঝেছিস? আচ্ছা, ওই একটা কথা বললা, তোদের ওই হ্যান্ডসাম প্রফেসর, তার কি খবর রে? ওনাকে বলে দিস, হ্যাঁ, ওনার রাগিনী আসছে আর কিছুদিন পরে। আমাকে ইগনোর করার মজাটা উনি এবার ভালো করে টের পাবেন। ওখানে আজ যাই করিস মা, তুই তোর ওই হ্যান্ডসাম প্রফেসরকে কিছু বলিস না। কাজের সময় উনি কথা বলা একদম পছন্দ করেন না। অবশ্য আমি এই বিষয়ে নিশ্চিত যে তুই ওখানে স্যারের দেখা পাবি না। দেখা পাবো না মানে? তুই না কিছুই বুঝিস না। আমি তো ওই প্রফেসরের আন্ডারে পিএইচডি করবো রে। বাই দ্য ওয়ে, জানিস তোকে মাঝে মাঝে একটা প্রশ্ন করব ভাবি, কিন্তু ভুলেই যাই। তোরা তো একসঙ্গে কাজ করিস, তাই না? তুই কেন ওই প্রফেসরকে তাহলে স্যার বলে ডাকিস? প্রফেসর বিতান সেনের কাজ করার ধরন দেখে প্রচণ্ড শ্রদ্ধা করতে ইচ্ছে করে রে। তুই যদি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেতিস, তাহলে তুইও সম্মান দিয়েই কথা বলতিস। আমি সম্মান? শোন, প্রথমত এই রাগিনী মিশ্র আজ পর্যন্ত কাউকে সম্মান দেয় না, আর ভবিষ্যতেও দেবে না রে। দ্বিতীয়ত, তুই যাই ভাবিস, আমি তো ওই প্রফেসরের সঙ্গেই কাজ করব রে। তোর ওই হ্যান্ডসাম প্রফেসরের হাতে এত সময় নেই রে। খুব কম সংখ্যক ছাত্রছাত্রী ওনার কাছে পিএইচডি করার সুযোগ পেয়েছে। অবশ্য যারা পেয়েছে তাদের কাজের মাধ্যমে আগে নিজেকে প্রমাণ করতে হয়েছে। প্রমাণ কিরকম? প্রফেসর বিতান সেন সবসময় নতুন কিছু আবিষ্কারের চেষ্টায় থাকেন। ওনার মেল আইডিতে প্রতিদিনই নিত্য নতুন প্রজেক্ট এসে জমা হয়। উনি সবকটাই চেক করে দেখেন, কোনো প্রজেক্টের মধ্যে যদি নতুন কিছু তথ্য থাকে তবেই উনি সেগুলোকে শর্টলিস্ট করেন। তারপর তাদের মধ্যে থেকে যে বেস্ট হয় সেই একমাত্র স্যারের আন্ডারে পিএইচডি করার সুযোগ পায়। তবে একবার চান্স পেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ঘুম খাওয়া সব উড়ে যায়। বিধান সেনের বক্তব্য অনুযায়ী খাওয়া ও ঘুমনের জন্য অনেক সময় আছে, কিন্তু ক্যারিয়ার বানানোর উপযুক্ত সময় এটাই। এই সময়টা যদি ফাঁকি মেরে কাটাও তাহলে জীবনের সব কিছু শেষ। তোর তো ধৈর্য নেই, তাই তোকে বলছি মা, তুই ভুল করেও ওই বিতান সেনের কাছে যাবি না। তোর কাছে বিতান সেন বুনো ফুল বা বন্য জন্তুর সমান। জানি তো,
কিন্তু তুই কি জানিস, বুনো ফুল আর বন্য জন্তু দুটোই না খুব ভালো হয়। কি ভালো হয়? ওগুলো দূর থেকে সুন্দর লাগে, কাছে আসলে বোঝা যায় সেগুলো কতটা বিষাক্ত বা হিংস্র। দাদা বুদ্ধদেবের ডাকে নিখিলকে উঠে পড়তে হয়। আর রাগিনী এখন ওর ঘরে একা। আচ্ছা, পৃথিবীতে বাস করে যদি বুনো ফুল আর বন্য পশুদের সাথে খেলাই না করতে পারলাম, তাহলে আর মানুষ জন্ম নিলাম কেন? তাই তো মজা। একজন রিং মাস্টার তার লাঠির ঘেরামতিতে একটা হিংস্র বাঘকেও বশে আনতে পারে, আর সেখানে ইনি তো দুধের শিশু। যদি পিএইচডি করতেই হয়, তবে যে আমি ওই হ্যান্ডসাম প্রফেসরের কাছেই করব। কিন্তু প্রবলেম আছে একটা, কি যে করি। ওই প্রফেসরের মন জয় করার জন্য নতুন প্রজেক্ট আমি কোথা থেকে পাই? আজ বিতান একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কিন্তু তাতেও ওর মুক্তি নেই। ওর মা সপ্তস্বরার অভিযোগ কোনো সময়ই বন্ধ হয় না। আজ ওর বাবার মৃত্যুবার্ষিকী। বড় ছেলে হয়ে ওর নাকি উচিত ছিল গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করার। প্রথম 5 বছর বিতান গিয়েছিল, কিন্তু বছর বছর একই নিয়ম পালন করাটা ওর পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। কোনো মানুষের 25 বছরের অনুপস্থিতি স্মৃতিকে অনেকটাই ঝাপসা করে দেয়। তাছাড়া যে স্মৃতি কষ্টদায়ক, তাকে পুনরায় মনে করে কি লাভ? বিতানরা 3 ভাই বোন মিলে সপ্তস্বরাকে অনেক বুঝিয়েছে, কিন্তু সপ্তস্বরা কিছুতেই বুঝতে চায়নি। স্বামীর মৃত্যুর 25 বছর পরেও মৃত্যুবার্ষিকীর দিন এমন কান্নাকাটি করে যেন ওর স্বামীকে এই সদ্য হারিয়েছে। আজ ডাইনিং টেবিলে এত বেশি কেঁদেছে যে ওদের 3 ভাই বোনের গলা দিয়ে কোনো খাবার নামেনি। শেষে অনেক বুঝিয়ে বিতান ওর মাকে শোয়ার ঘরে নিয়ে যায়। তারপর মাথায় হাত বুলিয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে দেয়। সপ্তস্বরা ঘুমিয়ে পড়ার পর বিতান নিজের ঘরে চলে আসে। মায়ের চোখের জল আজ ওর মনটাকে বেশ দুর্বল করে দিয়েছে। খুব মনে পড়ছে ওর বাবার কথা। যদিও ওর বাবা ওকে সবসময় বোঝাতো যে জিনিসটা একবার হারিয়ে যায়, অর্থাৎ যেটা ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়, সেটার পিছনে না ঘোরাই ভালো। যে ব্যক্তি হাঁটার সময় বারবার পিছন ফিরে তাকায়, সে প্রতি পদে পদে ঠক্কর খায়। অতএব লক্ষ্য স্থির করে তুমি যদি সামনের দিকে এগোতে পারো, তবেই জীবনে সাফল্য আসবে। বিতান ওর বাবার কথা মতো কখনো পিছনে ফিরে তাকায়নি। জীবনে যত বড় বাধাই আসুক না কেন, ও সেটাকে জয় করতে শিখেছে। তাই তো বাবার মৃত্যু মুখটা দেখেও পরীক্ষা হলে ও নিজেকে স্থির রাখতে পেরেছিল। বিতান পুরনো স্মৃতিটাকে মাথা থেকে সম্পূর্ণ মুছে দেওয়ার জন্য ল্যাপটপটা অন করে। জিমেল খুলতেই দেখতে পায় ইতিমধ্যেই এক কাদার নতুন মেসেজ এসে জমা হয়ে গিয়েছে। একটুখানি চোখ বুলিয়েই মেসেজগুলোকে ওর রিজেক্ট লিস্টে ফেলে দিচ্ছিল। এরকমই একটা ইমেল রিজেক্ট করতে গিয়ে ও একটু নড়ে চড়ে বসে। সোজা হয়ে বসে ইমেলটা ভালো করে দেখতে থাকে। কেউ একজন ইমেলের সঙ্গে 2টো অ্যাটাচমেন্টে 2টো প্রজেক্টের ডেটা পাঠিয়েছে। একটা অ্যাটাচমেন্ট ওপেন করে হেডলাইনটা পড়তেই ওর কপালে হালকা ভাঁজ পড়ে যায়। ভার্চুয়াল রোবোটিক ইঞ্জিন। মৃদু স্বরে উচ্চারণ করেই বিতান মন দিয়ে পুরো বিষয়টা পড়তে থাকে। ভার্চুয়াল রোবোটিক ইঞ্জিনের বিষয়বস্তুটা হলো বিগ ডেটা স্টোরেজ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের চালচলন, কথাবার্তা, ভাবনা চিন্তা সমস্ত কিছুই সেই মেশিনের মধ্যে জমা থাকবে। বর্তমান দিনে তো বেশিরভাগ মানুষই ভার্চুয়াল জগতে সময় কাটায়। আর শুধু সময় কাটায় বললে ভুল হবে, এটা করতে পারলে যেন আর কিছুই চায় না। ভার্চুয়াল জগতই তাদের একমাত্র পৃথিবী। যখন কোনো ব্যক্তি তার প্রিয় বন্ধুটির পাশে থাকে, তখন তার সঙ্গে কথা বলতে তার খুব একটা ভালো লাগে না, কিন্তু সেই বন্ধুটি যখন দূরে চলে যায়, তখন ভার্চুয়াল জগতের মাধ্যমে তার সঙ্গে কথা বলতে তার জন্য একটু বেশি ভালো লাগে।
এখন যদি কোনো মানুষ পৃথিবীতে না থাকে, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির অস্তিত্বকে কি তার অবর্তমানে এই পৃথিবীতে টিকিয়ে রাখা যাবে? এটাকে বাস্তবায়িত করা যেতে পারে এই ভার্চুয়াল রোবোটিক ইঞ্জিনের সাহায্যে। প্রথমত একটা অ্যাপ খুলে পাসওয়ার্ডের মাধ্যমে তার রক্ষণশীলতার ব্যাপারটাকে ঠিকমতো দেখে নিতে হবে। তারপর সেই অ্যাপের সঙ্গে রোবোটিক ইঞ্জিনের সিস্টেমটাকে জুড়ে দিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো মানুষ তার ভার্চুয়াল জগতে যত রকম কথা বলেছে, ইমোজি পাঠিয়েছে এবং মেসেজ করেছে, সেগুলোকে একত্রিত করে ওই রোবোটিক ইঞ্জিনের মধ্যে সঞ্চয় করা। উদাহরণস্বরূপ ফেসবুক বা হোয়াটসঅ্যাপের কথা বলা যেতে পারে। কোনো মানুষ তার একটা অ্যাকাউন্ট থেকে মেসেজ বা ভয়েস কলে আজ পর্যন্ত যত কথা বলেছে সেগুলোর সমস্তটাই ভার্চুয়াল জগতে জমা হয়ে আছে। প্রত্যেকটা মানুষের কথাবার্তা যদি আলাদা আলাদাভাবে একত্রিত হয়ে বিগ ডেটা হিসেবে সংরক্ষণ করে, সেই ডেটাকে যদি পরবর্তীকালে কোনো রোবোটিক ইঞ্জিনের সাহায্যে চালিত করা হয়, তাহলে বিষয়টা কেমন হবে? ভার্চুয়াল রোবোটিক ইঞ্জিন কোনো মানুষের সমস্ত ডেটাকে নিজের মধ্যে সংরক্ষণ করে ভবিষ্যতে সেই মানুষটির অবর্তমানে অর্থাৎ মৃত্যুর পরেও ভার্চুয়াল জগতের মাধ্যমে তার সঙ্গে কথা বলা যাবে। যেমন হরিদাস নামে কোনো এক ব্যক্তি তার জীবিতকালে ভার্চুয়াল জগতে বিভিন্ন রকম কথা বলেছেন। তার মৃত্যুর পর তার বন্ধু গদাধর হরিদাসের সঙ্গে ভার্চুয়াল জগতের মাধ্যমে কথা বলতে চায়। এখানে গদাধর তার বন্ধুকে মেসেজ করবে, কেমন আছো হরিদাস? ওই রোবোটিক ইঞ্জিন হরিদাসের বিগ ডেটা স্টোরেজ সার্চ করে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ভালো আছি, খারাপ আছি বা কেমন আছি। কোন প্রশ্নের উত্তর কীরকম হতে পারে সেটা ওই রোবোটিক ইঞ্জিন খুঁজে বার করবে এবং যেমন প্রশ্ন করা হবে সেই অনুযায়ী উত্তর হবে। এমনকি কেউ যদি ভয়েসে মেসেজ করতে চায়, রোবোটিক ইঞ্জিন সেই মানুষটির হুবহু গলা নকল করে একই রকমভাবেই উত্তর দেবে। আর সব শেষে ফলস্বরূপ যেটা দাঁড়াবে সেটা হলো মানুষের মৃত্যুর পর ভার্চুয়াল জগতের মাধ্যমে তার অস্তিত্বকে টিকিয়ে রাখা। এই বিষয়টা প্রথম অ্যাটাচমেন্টের মধ্যে রয়েছে। যেহেতু এটা বিতানের মস্তিষ্ককে নাড়া দিতে পেরেছে, তাই সঙ্গে সঙ্গেই ও দ্বিতীয় অ্যাটাচমেন্টটিও খুলে ফেলে। ভূতলোক কনফেশন মেশিন। বিতানের মনে এবার খুব জোরে ধাক্কা লাগে। এখানে একটা মেশিন তৈরির গ্রাফ আছে, সেটা যদি সত্যি করা সম্ভব হয় তাহলে তো মানুষ সশরীরে ভূতলোকে যেতে পারবে। কনফেস মেশিন তৈরি করার কারণ দেখিয়েছে কিছু মানুষ তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার প্রিয়জনের জীবদ্দশায় তাকে খুব কষ্ট দিয়ে ফেলছে বা ফেলেছে, তারপর যখন সে নিজের ভুল বুঝতে পেরেছে তখন তার আর কিছু করার থাকে না। অর্থাৎ যাকে সে আঘাত দিয়ে ফেলেছে সে আর এই জগতে নেই। নিজের অপরাধ বোধ তাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খায়। যদি তার কাছে কোনো সুযোগ থাকতো তাহলে সে ওই মানুষটির কাছে নিজের ভুল স্বীকার করত। সেই সব হীনমন্যতায় ভুগতে থাকা মানুষের মনকে শান্তি দেওয়ার জন্যই এই মেশিনের চলনশীলতা বেশি কার্যকরী। যদি কোনো মানুষ সত্যি কারোর কাছে ক্ষমা চাইতে চায়, তখন এই কনফেস মেশিনের সাহায্যে সশরীর তার কাছে পৌঁছে যাবে, তার সঙ্গে ফেস টু ফেস কনফেস করতে পারবে। সে ওই মানুষটির কাছে নিজের মনের কথা প্রকাশ করতে পারবে, এমনকি সেই মানুষটি ভূত লোকে গিয়ে সুখী আছে কিনা সেটাও জানতে পারবে। দ্বিতীয় বিষয়টি পড়ার পর বিতান খুব দ্বন্দ্বে পড়ে যায়। রোবোটিক ইঞ্জিনটিকে ভবিষ্যতে বাস্তবায়িত করা সম্ভব হলেও এই কনফেস মেশিন এটাকে কি করে তৈরি করা যাবে? তারপরেই প্ল্যানসেটের কথা মনে পড়তে বিতানের মন থেকে কিছুটা দ্বন্দ্ব কমে যায়। সত্যিই তো, প্ল্যানসেটের মাধ্যমে যদি আত্মার সঙ্গে কথা বলা সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে ভূতলোকে যাওয়া সম্ভব হবে না কেন? বিতানের চোখের সামনে ওর বাবার মুখটা ভেসে ওঠে। সত্যিই তো, যদি এরকম একটা মেশিন তৈরি করা যায় তাহলে যে ওর বাবার কাছে পৌঁছতে পারবে, যে বাবা ওকে এই অবস্থায় দেখতে চেয়েছিল তার কাছে। ও বাবার সামনে মাথা উঁচু করে বলতে পারবে, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, তুমি খুশি তো? আর তাছাড়া ওর মা যে এখনো পর্যন্ত ওর বাবাকে কি পরিমাণে মিস করে সেটা তো ভালো করেই জানে। 25 বছর পর সত্যিই যদি ওর মাকে ওর বাবার সামনে দাঁড় করানো যায়, ব্যাস, বিতান আর কোনো কিছুই ভাবতে চায় না। এই প্রজেক্টগুলোকে যেভাবেই হোক ওকে বাস্তবায়িত করে তুলতেই হবে। প্রজেক্টগুলো যে পাঠিয়েছে তার নামটাও ভালো করে দেখে নেয়, রাগিনী মিশ্র। কে রাগিনী মিশ্র?
না না, সেটা যদিও বিতানের ভাবনার বিষয় নয়। ও আসলে এই প্রজেক্টগুলো নিয়েই কাজ করতে আগ্রহী। ও সেরকমই একটা মেসেজ লিখে ইমেলের উত্তর দিয়ে দেয়। রাত 1টা বেজে গিয়েছে, রাগিনী এখনো ঘুমোয়নি। অন্যদিন ও 11টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ ঝুমার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে যায়। ঝুমা একবার ফোনে কথা বলতে শুরু করলে থামতেই চায় না। 2 ঘন্টা একটানা ফোনে কথা বলার পর রাগিনী ঝুমার হাত থেকে নিস্তার পায়। লম্বা একটা হাই তুলে রাগিনী ফোনটা রাখতে যাবে, হঠাৎ জিমেলে হাত লেগে ওর ইনবক্সটা খুলে যায়। 3 ঘন্টা আগে পাঠানো ইমেলের উত্তর দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়। ও মাই গড, এই হ্যান্ডসাম প্রফেসরটা এরকম ফালতু প্রজেক্টগুলো অ্যাকসেপ্ট করে নিল। উফ নিখিল, তুই কি সব বলেছিলি? উনি নাকি কোনো আতিপাতি প্রজেক্ট নিয়ে কাজ করেন না? রাগিনী নিজে এই প্রজেক্টের ডেটা ও গ্রাফ তৈরি করলেও ওর এটার প্রতি একেবারেই বিশ্বাস নেই। বছর কতক আগে অপূর্ব নামে এক বন্ধুর সঙ্গে তর্ক করে ওই প্রজেক্টগুলো বানিয়েছিল। আজ কিছুটা মজার ছলে বিতানের ইমেল আইডিতে ওগুলো সেন্ড করে দেয়। ভাবতে পারেনি বিতান এগুলো নিয়ে সত্যি সত্যি কাজ শুরু করবে। ও বিছানা থেকে উঠে বোতলের ছিপি খুলে ঢকঢক করে কিছুটা জল খেয়ে নেয়, তারপর কিছুক্ষণ গুম হয়ে বসে থাকে। ধুর সালা, আমি এত ভাবছি কেন? সত্যি তো, এই ভাটের প্রজেক্ট সাকসেসফুল হলো কি না হলো তাতে আমার কি? আমার তো উদ্দেশ্য আলাদা। ওই স্বামী পরমানন্দ মহারাজের ভবিষ্যৎবাণীকে আমাকে যে করেই হোক ভুল প্রমাণ করতে হবে, আর তার জন্য ওই প্রফেসরকে যে আমার বয়ফ্রেন্ড বানাতেই হবে। রাগিনী এবার ফোনটা বিছানায় রেখে আলো নিভিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রাগিনী আজ ওর কোঁকড়ানো চুলে হাফ বান করে বাকি চুলগুলো ছেড়ে রেখেছে। ওর পরনে আছে লাল রঙের কটন ট্যাঙ্ক টপের ওপর হালকা নীল রঙের শর্ট ডেনিম জ্যাকেট এবং কালো রিপড জিন্স। চোখে সেন্ট লরেন্সের আইভারি রঙের ফরাসি ক্লাসিক সানগ্লাস। হাতে রয়েছে সিলভার রোলেক্সের ঘড়ি, পায়ে অ্যাডিডাসের সাদা রঙের স্পোর্টস জুতো। পার্কিং জোনে সুজুকি জিক্সার SF ডিডিটা দাঁড় করিয়ে রাগিনী ওর চশমাটা মাথার উপরে তুলে নেয়। এক মধ্যবয়স্ক ভদ্রলোক গাড়ির ভিতর থেকে এক দৃষ্টিতে ওর দিকে চেয়েছিল। তবে ভদ্রলোক রাগিনীর সৌন্দর্য দেখছিল নাকি ওর বাইকটাকে দেখছিল সেটা বলা খুব মুশকিল। রাগিনীর এই বাইকটির জন্য ওর বন্ধু ঝুমা ওকে কম কথা শোনায়নি। ঝুমার অভিযোগ, রাগিনী যেদিন ছেলেদের বাইক ছেড়ে মেয়েদের স্কুটি চালাবে সেদিন ওর বয়ফ্রেন্ড জুটবে। একেই তো রাগিনী তার কোঁকড়ানো চুলের ওপর ছেলেদের পোশাক পরে, তারপর যখন ও হেলমেট পরে বাইক চালায় তখন ওকে ছেলে ছাড়া অন্য কিছু মনে হয় না। যদি ও এই জীবনে বয়ফ্রেন্ড পেতে চায় তাহলে যেন অতি অবশ্যই নিজের সাজগোজ ও বাইকটাকে পরিবর্তন করে। রাগিনী ঝুমার এইসব কথাকে তেমন কোনো গুরুত্ব দেয় না। ওর বক্তব্য ও যেমন আছে তেমনই থাকবে। যদি কোনো ছেলে ওর বয়ফ্রেন্ড হতে চায় তো তাকে এইভাবেই মেনে নিতে হবে, কারোর জন্য নিজেকে বদলাবে না। বাইক রেখে রাগিনী এবার নক্ষত্র গবেষণা কেন্দ্রের গেটের সামনে এসে দাঁড়ায়। উপর দিকে তাকিয়ে নামটা মনে মনে উচ্চারণ করে। নক্ষত্র গবেষণা কেন্দ্র, একেবারে খাসা নেম। আকাশের উজ্জ্বল নক্ষত্রদের মতোই বিখ্যাত মানুষগুলো এখানে অবস্থান করছে। তবে রাহুর আগমনে এবার গ্রহণ লাগলো বলেছে। ওই হ্যান্ডসাম প্রফেসরটা এতদিন ধরে যা করার করে নিয়েছে, এবার তো শুধু আমার সঙ্গে প্রেম করবে। রাগিনী লম্বা লম্বা পা ফেলে, সামনের দিকে এগিয়ে চলে রাগিনী। এটা কেরে ভাই, স্বপ্নে মনে হয় বলিউড ছেড়ে হলিউডে এসে পড়েছি। শিশির ওর বন্ধু তিমিরকে কথাগুলো বলে। রাগিনীকে দেখেই তিমিরের ঠোঁট হালকা ফাঁক হয়ে যায়। ও জিভ বুলিয়ে শুকনো ঠোঁট দুটো ভেজিয়ে নেওয়ার চেষ্টা করে। কি ফিগার মাইরি, সি হার বেলি বাটন। উফ, ইচ্ছে করছে জিভ দিয়ে এক্ষুনি চেটে দিয়ে। উত্তেজনায় তিমির জোরেই কথাগুলো বলে ফেলে। রাগিনী শুনতে পাওয়া মাত্রই ওদের কাছে এসে ঠাস ঠাস করে দুজনের গালে দুটো চড় বসিয়ে দেয়।
ভাবের জন্মে মেয়েদের নাভি দেখিসনি না? সালা, তোদের মতো ছোট লোকগুলোর জন্য না মেয়েরা আজকাল খোলামেলা পোশাক পরে রাস্তায় বেরোতে পারে না। আরে নিজেরা তো চারটে পরে রাস্তায় ঘুরে বেড়াবি, তার বেলাতে বেশ মজা, তাই না? আর মেয়েরা কিছু পড়লে দোষ। তোদের সাহস কি করে হয় রে? তোদের সাহস কি করে হয় এই রাগিনী মিশ্রকে খারাপ চোখে দেখার? যদি না তোদের সবকটাকে আমি অন্ধ করে দিয়েছি তো আমার বাপ ঠাকুরদার দেওয়ার নামটাই মিথ্যে করে ছাড়বো। ব্যাগের চেনটা খুলেও কিছু একটা খুঁজতে থাকে। আমারও না সময় মতো একটা জিনিসও আমার হাতে আসে না। লঙ্কা স্প্রেটা কোথায় যে রেখেছিলাম? তিমির, ভাই এখান থেকে ভাই, আমরা ভুল জায়গায় চোখ দিয়ে ফেলেছি ভাই। তিমির শিশিরের পিছনে পিছনে রুদ্ধশ্বাসে দৌড় লাগায়। রাগিনী হালকা মুখ বেঁকিয়ে হাতটা ঝেড়ে নেয়। টেস্ট টিউবের মধ্যে টেস্টার ঢুকিয়ে বিতান কিছু একটা পর্যবেক্ষণ করছিল। সামনের দিকে ঝুঁকে পড়া এমন মেদহীন চেহারাটা দেখা মাত্রই রাগিনীর ঠোঁট জোড়া ঈষৎ উঠে যায়। ও মুগ্ধ হয়ে বিতানকে দেখতে থাকে। ভাই, কি তো বলে ফিটনেস! এত বড় বৈজ্ঞানিক হয়েও কি সুন্দর করে নিজের শরীরটা মেনটেন করেছে। আচ্ছা, এরা জিম করার সুযোগ কখন পায়? নিখিল তো প্রাণায়াম করার সুযোগটাও পায় না। উফ, এমন পুরুষের সংস্পর্শে আসতে পারলে আমার জীবনটা তো একদম ধন্য হয়ে যাবে। বিতানকে ডাকবো একবার? না, নো রাগিনী, ভুলে গেলে চলবে না। ইনি তোমাকে ইগনোর করেছেন। এনার সামনে যে তোমাকে একটু ঘ্যাম নিয়ে থাকতে হবে। যতই হোক রাগিনী মিশ্র তো আর ফেলনা নয়। ওই দিন আমাকে কি যেন বলেছিলেন? কি বলেছিলেন আমাকে? মনেও তো পড়ছে না। ইয়েস, এনার বয়স বড়জোর 30 হবে। আচ্ছা, এত কম বয়সে ইনি এত বড় বৈজ্ঞানিক হলেন কি করে? দূর, আমিও না যত এইসব ভাবছি। আমার এসব ভেবে কি লাভ? যত কম বয়স হয় ততই তো আমার লাভ। রাগিনী ওর জিন্সের প্যান্টটা কোমর থেকে একটু নিচে নামিয়ে দেয়, তাতে নাভিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। এক্সকিউজ মি? বিতান চোখ তুলে তাকায়। বিতান রাগিনীকে দেখেই রীতিমতো বিস্ময় পড়ে যায়। তো তুমি ভিতরে ঢুকলে কিভাবে? দেখো, এটা কাজের জায়গা, এখানে বাইরের লোকের প্রবেশ নিষেধ। নিখিলের সঙ্গে যদি কোনো দরকার থাকে তাহলে ওকে ফোন করে বাইরে ডেকে নিল না কেন? আসলে কি বলো তো? রাগিনী চোখের পাতা পিটপিট করতে থাকে। আমার যে নিখিলের সঙ্গে কোনো দরকার নেই। আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। হোয়াট? আমার সঙ্গে? বিতান বেশ জোরেই কথাটা বলে। ওদের আশেপাশে 2-1 লোক কাজ করছিল। তারা ওর দিকে তাকাতেই বিতান যতটা সম্ভব কণ্ঠস্বর স্বাভাবিক করে নেয়। এখন আমি কাজের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে একদম পছন্দ করি না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি... আমি তো এখানে কাজের ব্যাপারেই কথা বলতে এসেছি। তুমি তো আমাকে আসতে বলেছিলে। আমি? বিতান অবাক হয়ে নিজের বুকের দিকে আঙুল দেখায়। আমি তোমাকে আসতে বলেছি? হ্যাঁ। আরে বাবা, তোমার মনে নেই? তুমি তো আমাকে 11টার দিকে আসতে বলেছিলে। মানছি আমি 10 মিনিট আগে চলে এসেছি, তাই বলে কি তুমি ওই 10 মিনিটের জন্য আমাকে এখন ইগনোর করবে? অসম্ভব, আমি তোমাকে ডাকতেই পারি না। কি পারো না? তুমি আমাকে ইমেলে এই কথাটাই বলেছিলে। ইমেল? ও আচ্ছা, এবার সেটার কথাও অস্বীকার করবে, তাই তো? ঠিক আছে, তবে আমি ইমেল খুলে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। রাগিনী জিমেল খুলে ফোনটা বিতানের সামনে তুলে ধরে। জিমেলটা খুলতেই বিতান বড় সড়ো ধাক্কা খায়। এটা তুমি? মানে তোমার বানানো প্রজেক্ট? ওর এবার নামটা মনে পড়ে। বিতান এর আগে কখনো এতটা অবাক হয়নি। রাগিনীকে ওর সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মনে হয় না, কিন্তু যে এই রকম প্রজেক্টের গ্রাফ তৈরি করতে পারে তাকে আর যাই হোক পাগল ছাড়া আর কিছু বলা সম্ভব নয়। এই প্রজেক্টগুলো তোমার?
বিতান কোনো রকমের ঢোক গিলে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। মানে তুমি তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? ও এবার নিজের মনে বিড়বিড় করতে থাকে। মনে হয় প্রজেক্টগুলো ভালোভাবে না দেখে আমাকে পজিটিভ অ্যান্সার দিয়ে দিয়েছে। এবার নিশ্চয়ই আমাকে রিজেক্ট করে দেবেন। কি হবে তাহলে? আমি যদি এখানে থাকতেই না পারে, আমি ওনাকে পটাবো কি করে? শোনো, তুমি আমার কেবিনে এসো। হ্যাঁ, এখানে অনেকেই আছেন। কাজ শুরু করার আগে এই বিষয়ে আমাদের একটু নিরিবিলিতে আলোচনা করা দরকার। বিতান যে ওকে কেবিনে যেতে বলছে সেটা রাগিনীর বিশ্বাসই হয় না। কি হলো, এসো। হ্যাঁ। বিতান কিছুটা এগিয়ে যাওয়ার পর রাগিনীর ঘোর কাটে। তারপর ও বিতানকে অনুসরণ করে। কেবিনে এসে ওরা প্রজেক্ট নিয়ে অনেকক্ষণ থেকে আলোচনা করছে। বেশিরভাগ কথা বিতানই বলছে। রাগিনী মুগ্ধ হয়ে খালি বিতানের ঠোঁট নড়াচড়া দেখে যাচ্ছে। ইস, বিতান যদি একটু কম লম্বা হতো, এতক্ষণে রাগিনী তাহলে ওর ঠোঁটগুলোকে নিজের দখলেই নিয়ে নিত। রোবোটিক ভার্চুয়াল ইঞ্জিনের কাজটা ইজিলি হয়ে যাবে। আমাদের এই কনফেস মেশিনের উপর বেশি ফোকাস করতে হবে। বিতান এতক্ষণ দেওয়ালে লাগানো টেলিভিশন জায়ান্ট স্ক্রিনের ওপর আলোক রেখার সাহায্যে গ্রাফ টেনে টেনে ব্যাপারটা বুঝিয়ে বলছিল। এবারও রাগিনীর মুখের দিকে তাকায়। তাহলে বুঝতে পারলে তো আমাদের কিভাবে কাজটা শুরু করতে হবে? এদিকে বিতানের বলা কথাগুলো তো রাগিনী একটাও শোনেনি। ও এতক্ষণ বিতানকে নিয়ে অন্য দুনিয়ায় ছিল। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যেটা ভেবে রেখেছি আমি তাতে সফল হবই। বিতান বড় বড় চোখ করে ওর দিকে তাকাতেই ও নিজেকে ঠিক করার চেষ্টা করে। আই মিন আমাদের স্বপ্ন, মানে এই বিষয়ে তো আমরা সাফল্য পাবই। বিতান একটু কেশে গলাটা ঠিক করে নেয়। এটা কাজের জায়গা, ভালো হয় তুমি যদি আমাকে আপনি সম্বোধন করে কথা বলো। কিন্তু তুমি যে আমাকে তুমি বলছো। বিতান অবাক না হয়ে পারে না। প্রজেক্টের কাজ ছাড়া ওর পক্ষে রাগিনীকে সুস্থ মস্তিষ্কের মানুষ বলে মনেই হচ্ছে না। ওইভাবে তাকিয়ে দেখছো কি? আচ্ছা, তুমি যদি আমাকে তুমি বলে ডাকতে পারো, আমি কেন পারি না? এখানে তুমি আমার স্টুডেন্ট, তাছাড়া আমি তোমার থেকে অনেক বড়। তোমাকে তুমি সম্বোধন আমি করতেই পারি, কিন্তু তুমি কোনোভাবেই আমাকে তুমি বলতে পারো না। সো হোয়াট, স্টুডেন্ট তো কি হয়েছে, আর বড় হলেও। এখানের সমস্ত স্টুডেন্ট আমাকে সম্মান দিয়ে কথা বলে, আশা করি তুমিও সেটা করবে। আচ্ছা, তা তুমি বললে যে কাউকে অসম্মান করা হয়, এটা তো জানা ছিল না। আমি কোনো স্টুডেন্টের কাছ থেকে তুমি ডাক শুনতে পছন্দ করি না। বিতান বেশ কড়া স্বরে কথাটা বলে। যত তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলবে ততই তোমার পক্ষে ভালো হবে। ঠিক আছে কাকু। রাগিনী মুখটা শুকনো করে নেয়। আজ থেকে আমি নিজেকে শোধরে নিলাম। ডোন্ট কল মি কাকু। বিতান এবার বেশ রেগে যায়। ডোন্ট কল মি। আপনি তো নিখিলের বন্ধু, কাকার বন্ধুকে যে কাকা বলতে হয় সেটা তো আপনিই আমাকে বলেছিলেন। এখানে তুমি আমার স্টুডেন্ট, আমাকে স্যার বলে ডাকবে। আর হ্যাঁ, কাল থেকে ভালো পোশাক পরে আসবে। ভালো পোশাক? আমি তো ভালো ড্রেস পরেই আছি। এটা ভালো ড্রেস? শরীরের তার মানে আমি ঠিক ধরেছি, আপনি আমাকে অন্যভাবে লক্ষ্য করেছেন। ও মাই গড, আমি তো এটাই চাই। বাজে কথা একদম বলবে না। একটা কথা ভালো করে শুনে নাও, এখানে আসতে হলে গলা থেকে পা পর্যন্ত ঢেকে আসতে হবে। এটাই যে আজকালকার ফ্যাশন, সবাই। আমার ইনস্টিটিউশনটা শুধুমাত্র পড়াশোনার জন্য, ফ্যাশন শো এর জন্য নয়। এখন যাও, নিজের কাজ করো। তোর কি মানসিকতা মাইরি! সায়েন্টিস্ট হলে কি হবে, মনটা তো সেই চিপকই আছে। এত বিদেশ ভ্রমণ করে কি করলো কে জানে, কোনো কাজেই তো দিল না। বাঙালি রয়ে গেল। কিছু বললে? না। ঠিক আছে, এখন আসতে পারো। রাগিনী মুখ গোমরা করে চলেই যাচ্ছিল। হঠাৎই ও কারোর সঙ্গে ধাক্কা খায়। উফ, আমারে দেখে চলতে পারিস না কানা। রাগিনীকে চলে যেতে বলে বিতানের দৃষ্টি পুনরায় জায়ান্ট স্ক্রিনের দিকে চলে গিয়েছিল। রাগিনীর চিৎকারে পিছন ফিরে মোহিনীকে দেখে ও বেশ অবাক হয়ে যায়। মৌ, তুই এখানে? ধাক্কাটা বেশ জোরেই লেগেছিল। মোহিনী কপাল চেপে রাগিনীর উদ্দেশ্যে সরি বলে। উফ,
সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আসলে হঠাৎ করে দরজাটা খোলা হয়েছে তো আপনাকে ঠিক দেখতে পাইনি। রাগিনী একবার বিতানের দিকে আর একবার মোহিনীর দিকে তাকায়। কি বললে তুমি? তুমি আই মিন আপনারা একে অপরকে আগে থেকে চেনেন? ইনি তো রিপোর্টার মোহিনী মুখার্জি, আপনি এনাকে কিভাবে চেনেন? বিতান নিজের পারিবারিক সম্পর্কের কথা সকলের সামনে বলতে পছন্দ করে না, কিন্তু প্রথম থেকেই রাগিনীকে ওর কেমন যেন লেগেছিল। বিশেষত রাগিনীর চোখের চাউনি যে খুব একটা সুবিধার নয় সেটাও ভালো মতোই বুঝতে পেরেছে। ও আমার গার্লফ্রেন্ড। হোয়াট আর ইউ জোকিং? এত বয়স্ক একজন মহিলা কি করে তোমার গার্লফ্রেন্ড হতে পারে? তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? আমি জানি তুমি ওটাই করছো। এনাকে দেখে তো তোমার মা বলে মনে হচ্ছে। শাট আপ! সবসময় উল্টোপাল্টা কথা বলবে না। তাছাড়া একটু আগে তোমাকে আমি কি বললাম, তুমি কি সেটা ভুলে গিয়েছো? আমি তোমার স্যার, সো আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে নিজের কাজ করো। আরে রাগিনী কিছু বলতে চাইলে বিতান এবার ধমকের সুর ধরে। ও এবার ধমক দিয়েই রাগিনীকে জোর করে বের করে দেয়। তোমাকে আমি যেতে বলেছি। রাগিনী বেরিয়ে যেতেই দরজাটাও বন্ধ করে দেয়। আচ্ছা পাগল মেয়ে তো, কখন কি কথা বলতে হয় সেটুকু পর্যন্ত জানে না। ওর বাড়ির লোক কেন যে মেয়েটার চিকিৎসা করায়নি সেটাই বুঝতে পারছি না। এদিকে রাগিনীর কথাগুলো মোহিনীর খুব গায়ে লেগেছে। শুধু রাগিনী নয়, যখনই ও বিতানের সঙ্গে বের হয় দু একজন তো ওদেরকে নিয়ে এইভাবেই টোন টিটকিরি করতে থাকে। বিতান ওর মনের কথা বুঝতে পেরে এবার ওর হাতটা ধরে। ওর কথাটায় কষ্ট পাস না, আমার মনে হয় ওর মাথার একটু ডিস্টার্ব আছে। তাছাড়া ও খুবই ছোট, কখন কি কথা বলতে ও জানে না। বাহ, ওর সম্বন্ধে অনেক কিছুই জানিস দেখছি। মোহিনী রাগে চোখ লাল করে বিতানের দিকে তাকায়। তা ও এখানে কি করতে এসেছিল জানতে পারি? ও আমার স্টুডেন্ট। স্টুডেন্ট? এই তো বললি যে ও পাগল, আবার বাচ্চা মেয়ে, ও তো স্টুডেন্ট হলো কেমন করে? হঠাৎই মোহিনীর বুকটা ধড়াস করে ওঠে। বিতানের ফোনে সেদিন ও এই মেয়েটিরই ছবি দেখেছিল। ওর মনে এবার সন্দেহ জাগে। একটা কথা বলবি? তুই কি আমার কাছ থেকে কিছু গোপন করছিস? মানে? না মানে তুই তো সেদিন এই মেয়েটার ছবি দেখছিলি রে, বল না ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বিতান মোহিনীর থেকে এই ধরনের প্রশ্ন কোনোদিন আশা করেনি। ও অবাক চোখে মোহিনীর দিকে তাকায়। কি রে চুপ করে আছিস যে? বল না ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? আচ্ছা ওটা বলতে হবে না, তুই এটা বল, ওর কি সত্যি মাথায় কোনো ডিস্টারবেন্স আছে নাকি তুই আমাকে দেখে? তুই কি আমাকে অন্য কিছু সন্দেহ করছিস? বিতান গম্ভীর গলায় মোহিনীকে প্রশ্ন করে। গলা কাঁপার জন্য মোহিনী কিছু বলতে পারে না, শুধু ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বিতানের অভিমান হলেও মোহিনীর চোখের জলও বেশিক্ষণ সহ্য করতে পারে না। ও নিখিলের ভাইজি, আমাদের ইনস্টিটিউটে পড়ে। ওর ছবি দেখার একটা কারণ ছিল। কারণটা কি? আরে অনেক লম্বা কাহিনী, একদিন সময় করে বলবো। সেই সময়টা তোর কখন হবে রে? হ্যাঁ, নাকি অন্যবারের মতো এবারেও তুই আমাকে ওই সময়ের অজুহাতে সব কিছু ভুলিয়ে দিবি? তুই মানে তুই কি সত্যি আমাকে অবিশ্বাস? বিতান আর কিছু বলতে পারে না। ওর মনে জমে থাকা অভিমানকে মোহিনী বোঝার চেষ্টাও করে না। ও জানে বিতান ওকে কোনো কথা বলবে না। হাতের উল্টো দিক দিয়ে ও এবার চোখের জলটা মুছে নেয়, তারপর মুখে একটা কৃত্রিম হাসি আনে। ছাড়, ওসব নিয়ে ভাবার দরকার নেই। শোন না, বলছি আমি তোর কাছে একটা কাজে এসেছি বুঝলি। এখন তুই বলতেই পারিস ফোন করে কেন তোর অনুমতি নিইনি, বলতেই পারিস বলাটা তো অস্বাভাবিক নয়। আসলে কি বলতো, ওই প্রশান্ত বক্সি মানে আমাদের চ্যানেলের এডিটর গোপন সূত্রে একটা খবর পেয়েছেন। সবার আগে আমরা এই খবরটা আমাদের চ্যানেলেই দেখাতে চাই বুঝলি। তাই ওনার কথা মতো আমি তোর কাছে এসেছি। আসলে কি বলতো, আমি জানি তোর ভালো লাগছে না, কি করি তোর এই ইন্টারভিউর ওপর যে আমার চাকরিটা নির্ভর করছে রে। তবুও তুই যদি না দিতে চাস বল না, আমি এখান থেকে চলে যাব। বিতান বেশ কিছুক্ষণ মোহিনীর দিকে গভীরভাবে চেয়ে থাকে। ওর মুখ দিয়ে আপনা থেকেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বল, কিভাবে তোকে আমি সাহায্য করতে পারি? ওই যে
তোরা যে ফ্লাইটে স্টকহোম যাচ্ছিলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লাইট, সেই ফ্লাইটের কোনো খোঁজ পাওয়া গিয়েছে? বিতান নিজের অভিমান ভুলে হঠাৎই উত্তেজিত হয়ে পড়ে। প্রায় 1 মাস হয়ে গেল ওই ফ্লাইটের কোনো খবর নেই। যাত্রীদের বাড়ির লোক, আই হোপ সবাই ঠিক আছে। না, কোনো যাত্রী আর বেঁচে নেই। হোয়াট? কি বলছিস তুই? ঠিকই বলছি। শোন, ওই কাল রাতে আর্কটিক ডিজার্টে ওই ফ্লাইটের ছোট একটা টুকরো খুঁজে পাওয়া গিয়েছে। ব্ল্যাক বক্সের ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে অত্যন্ত শক্তিশালী বম দিয়ে ফ্লাইটটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। একটা কথা বল, তোদের তো ওই ফ্লাইটেই থাকার কথা ছিল, অ্যাম আই রাইট? আসলে এখানেই একটা ব্যাপার হয়েছে। অনেকেরই ধারণা তোদের কোনো শত্রু ওই ফ্লাইটে বম রেখেছিল, কিন্তু বম নিয়ে কি করে ফ্লাইটে উঠলো বলতো? এটাই তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ব্রেন বেকার এতটা নিষ্ঠুর? মানে? তার মানে আমাদের ধারণাটাই সত্যি? তুই জানিস এই সম্পর্কে সবটা জানিস তুই? প্লিজ প্লিজ আমাকে সবটা খুলে বল। এই মুহূর্তে রাগিনী প্রচণ্ড রেগে আছে। ওনার সাহস কি করে হয় আমাকে এই রাগিনী মিশ্রকে এইভাবে বের করে দেওয়ার, তাও আবার ওই মহিলার জন্য? নো, আই এম শিওর উনি তো চোখে ভালো করে দেখতে পান না, নাহলে আমার মতো একটা কচি মেয়েকে ছেড়ে ওই রকম একটা গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছেন। বাট নো, আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। আজ এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম, বয়ফ্রেন্ড যদি করতেই হয় আমি তো এই হ্যান্ডসাম প্রফেসরকেই করব। তারপর আমি ওনাকে ভালো করে বুঝিয়ে দেব আমি কি জিনিস। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।